আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় বিদেশি সেনা মোতায়েন, তুরস্ক ও কাতারকে বাদ দেওয়ার ঘোষণা। ইরান সংকটে, আন্দোলনের ভেতরে যুদ্ধের ছায়া। যুক্তরাষ্ট্রের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু, ফিলিস্তিনি কমিটি গঠন। সত্যিই কি রাশিয়ায় পাহাড় সমান অস্ত্র পাঠিয়েছে ইরান? মানসিক সমস্যায় ভুগছেন ইসরায়েলি সেনারা, বাড়ছে আত্মহত্যা প্রবণতাও। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। গাজা উপত্যকার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা এবং সেখানে শান্তি বজায় রাখার জন্য বিদেশি সেনা মোতায়েনের যে আলোচনা আন্তর্জাতিক মহলে চলছে, সেখানে এক বড়সড় পরিবর্তনের আভাস পাওয়া গেছে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিতে পারে। সম্প্রতি বিভিন্ন কূটনৈতিক সূত্র এবং আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী গাজায় যুদ্ধ পরবর্তী সময়ে যে বহুজাতিক বা আরব শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে, সেই তালিকা থেকে তুরস্ক এবং কাতারকে বাদ দেওয়ার একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা এ নিয়ে জোর আলোচনা চলছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কাতার এবং তুরস্ক উভয় দেশই গত কয়েক বছর ধরে গাজার রাজনৈতিক এবং মানবিক পরিস্থিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিশেষ করে কাতার, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধবিরতি আলোচনায় বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেখানে তাদেরকে এই ডে আফটার বা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা থেকে সরিয়ে রাখার বিষয়টি বেশ বিস্ময়কর এবং বিশ্লেষকদের মতে এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ পরিকল্পনার একটি অংশ হতে পারে। মূলত ইসরায়েল বরাবরই অভিযোগ করে আসছে যে তুরস্ক এবং কাতার হামাসের প্রতি কিছুটা নমনীয় বা সহানুভূতিশীল, তাই গাজার ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হলে এমন দেশগুলোর সেনাদের সেখানে রাখা যাবে না যারা কোনোভাবে হামাসের রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করতে পারে। আর ঠিক এই কারণেই হয়তো সংযুক্ত আরব আমিরাত বা মিশরের মতো দেশগুলোর ওপর বেশি আস্থা রাখা হচ্ছে, যারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলে এবং হামাসের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। তবে তুরস্কের মতো একটি শক্তিশালী ন্যাটোর সদস্য দেশ এবং আঞ্চলিক শক্তিকে এভাবে বাদ দেওয়া হলে গাজার পুনর্গঠন প্রক্রিয়ায় আঙ্কারার যে বিশাল মানবিক সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা ছিল, তা বাধাগ্রস্ত হতে পারে। এবং এর ফলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ আর্দোয়ান কিভাবে প্রতিক্রিয়া দেখান সেটিও দেখার বিষয়, কারণ তিনি বারবার গাজার পক্ষে জোরালো বক্তব্য দিয়ে আসছেন। অন্যদিকে কাতারের ভূমিকা খর্ব করার অর্থ হল দোহা হয়তো আর আগের মতো ফিলিস্তিনিদের জন্য অর্থনৈতিক লাইফলাইন হিসেবে কাজ করতে পারবে না, যা সাধারণ গাজাবাসীর জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইরানের বর্তমান পরিস্থিতিকে যদি আমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে দেখা যাবে দেশটি এখন এক দ্বিমুখী সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে, যেখানে একদিকে অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের ঢেউ এবং অন্যদিকে আন্তর্জাতিক ও আঞ্চলিক যুদ্ধের দামামা মিলে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে ইরানের ভেতরে বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ বা অসন্তোষ দানা বেঁধেছে, তা মাঝে মধ্যেই আন্দোলনে রূপ নিচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং নাগরিক স্বাধীনতার প্রশ্নে ইরানের তরুণ প্রজন্মের মধ্যে যে হতাশা কাজ করছে, তা সরকারকে বেশ চাপে রেখেছে। কিন্তু ঠিক এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই যখন বাইরে থেকে যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে, তখন তেহরানের নীতি নির্ধারকদের জন্য পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলের সাথে চলমান ছায়াযুদ্ধ এবং আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোর সাথে সংঘর্ষের ফলে ইরান যে কোনো মুহূর্তে একটি বড় আকারের সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা। দেশের ভেতরে যখন জনগণ রুটি রুজির নিশ্চয়তা এবং সংস্কার চাইছে, তখন রাষ্ট্রকে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে প্রতিরক্ষা এবং সামরিক খাতে, যা অভ্যন্তরীণ ক্ষোভকে আরও উস্কে দিচ্ছে। অনেকে মনে করছেন যুদ্ধের এই হুমকিকে কাজে লাগিয়ে সরকার হয়তো অভ্যন্তরীণ আন্দোলনকে কিছুটা দমিয়ে রাখার চেষ্টা করতে পারে, কারণ জাতীয় নিরাপত্তার প্রশ্ন সামনে আসলে সাধারণত দেশের মানুষ অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে একত্রিত হয়, যাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় র্যালি রাউন্ড দ্য ফ্ল্যাগ এফেক্ট বলা হয়।
যুক্তরাষ্ট্রের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হওয়ার খবরটি এমন এক সময়ে এসেছে যখন পুরো বিশ্ব তাকিয়ে আছে এই সংঘাতের একটি স্থায়ী সমাধানের দিকে। আর এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নতুন ফিলিস্তিনি কমিটি গঠন, যা গাজার ভবিষ্যৎ শাসনভার গ্রহণ করবে। ওয়াশিংটনের এই পরিকল্পনা অনুযায়ী গাজায় হামাসের শাসনের অবসান ঘটিয়ে এমন একটি প্রশাসনিক কাঠামো তৈরি করা হবে যেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরাসরি অংশগ্রহণ না থাকলেও ফিলিস্তিনি সমাজের গণ্যমান্য ব্যক্তি, টেকনোক্র্যাট এবং নিরপেক্ষ পেশাজীবীদের নিয়ে একটি কমিটি গঠিত হবে, যারা মূলত গাজার দৈনন্দিন ব্যবস্থাপনা, ত্রাণ বিতরণ এবং পুনর্গঠনের কাজগুলো তদারকি করবে। এই দ্বিতীয় ধাপ আসলে যুক্তরাষ্ট্রের সেই বৃহত্তর রোডম্যাপের অংশ, যেখানে তারা চাইছে যুদ্ধ-পরবর্তী গাজায় কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি দক্ষ প্রশাসনিক বডি কাজ করুক, যাতে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও কমে, আবার ফিলিস্তিনিরাও নিজেদের শাসন নিজেরা করার সুযোগ পায়। তবে এই কমিটি গঠনের প্রক্রিয়াটি মোটেও সহজ হচ্ছে না, কারণ ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ফাতাহ এবং হামাস, এই ধরনের কোনো কমিটিকে মেনে নেবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, কারণ তারা মনে করতে পারে যে এটি তাদের রাজনৈতিক প্রভাব খর্ব করার এবং গাজায় একটি পুতুল সরকার বসানোর মার্কিন ষড়যন্ত্র। তবুও মার্কিন কূটনীতিকরা মিশর, জর্ডান এবং আমিরাতের সাথে মিলে এই কমিটির সদস্যদের বাছাই করার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে, যেখানে এমন ব্যক্তিদের খোঁজা হচ্ছে যাদের কোনো উগ্রবাদী গোষ্ঠীর সাথে সম্পর্ক নেই এবং যারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য। এই কমিটির হাতে গাজার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকবে না, বরং তারা মূলত সিভিলিয়ান বা বেসামরিক বিষয়গুলো দেখভাল করবে, আর নিরাপত্তার দায়িত্বে হয়তো সাময়িকভাবে আন্তর্জাতিক কোনো বাহিনী থাকতে পারে। এই পরিকল্পনা যদি সফল হয়, তবে গাজায় হয়তো দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির একটি পথ খুলতে পারে। কিন্তু যদি ফিলিস্তিনি জনগণ এই কমিটিকে প্রত্যাখ্যান করে, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আমরা এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানাব। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে একটি প্রশ্ন বারবার পশ্চিমা গণমাধ্যমে উঠে আসছে, এবং সেটি হল, সত্যিই কি ইরান রাশিয়ায় পাহাড় সমান অস্ত্র পাঠিয়েছে, নাকি এটি কেবলই পশ্চিমা বিশ্বের প্রোপাগান্ডা বা কূটনৈতিক চাপের অংশ? সাম্প্রতিক বিভিন্ন স্যাটেলাইট ইমেজ, গোয়েন্দা প্রতিবেদন এবং আন্তর্জাতিক শিপিং ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ক্যাসপিয়ান সাগরের রুট ব্যবহার করে ইরান এবং রাশিয়ার মধ্যে কার্গো জাহাজের চলাচল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা দাবি করছেন যে এই জাহাজগুলোতে করেই হাজার হাজার ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ মস্কোতে পৌঁছাচ্ছে। বিশেষ করে ইরানের তৈরি শাহেদ ড্রোন ইউক্রেনের রণাঙ্গনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। কিন্তু এখন আলোচনা হচ্ছে আরও ভারী অস্ত্র, অর্থাৎ ফতাহ ৩৬০ বা এই জাতীয় শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল নিয়ে, যা নাকি রাশিয়ার অস্ত্রভাণ্ডারকে নতুন করে শক্তিশালী করছে। ইরান অবশ্য বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে, এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা বলছেন যে রাশিয়ার সাথে তাদের প্রতিরক্ষা সহযোগিতা থাকলেও যুদ্ধের জন্য তারা কোনো অস্ত্র সরবরাহ করছে না, কারণ ইরান যুদ্ধের পক্ষে নয়। কিন্তু বাস্তবতা হল, রাশিয়ার নিজস্ব অস্ত্র উৎপাদন ক্ষমতা যখন চাপে পড়েছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তারা বাইরে থেকে চিপস বা প্রযুক্তি পাচ্ছে না, তখন ইরানের মতো মিত্রদেশের ওপর তাদের নির্ভরতা বাড়াটাই স্বাভাবিক। এই অস্ত্র বিনিময়ের বিনিময়ে রাশিয়া হয়তো ইরানকে অত্যাধুনিক সুখোই ৩৫ যুদ্ধবিমান বা উন্নত রাডার প্রযুক্তি দিচ্ছে, যা ইরানের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে, এবং এটি ইসরায়েল ও আমেরিকার মূল চিন্তার কারণ। অর্থাৎ বিষয়টি শুধু ইউক্রেন যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন একটি গ্লোবাল আর্মস ট্রেড বা বৈশ্বিক অস্ত্র বাণিজ্যের জটিল সমীকরণে পরিণত হয়েছে, যেখানে একদিকের যুদ্ধ অন্যদিকের উত্তেজনাকে বাড়িয়ে তুলছে। তথ্যের এই গোলকধাঁধায় আসল সত্য বের করা কঠিন, তবে যুদ্ধের মাঠে ব্যবহৃত অস্ত্রের ধ্বংসাবশেষ অনেক কিছুই প্রমাণ করে দিচ্ছে, যা অস্বীকার করা দুষ্কর। ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সম্প্রতি যে চাঞ্চল্যকর তথ্যগুলো বেরিয়ে আসছে, তা যুদ্ধের এক ভয়াবহ অদৃশ্য ক্ষতের দিকে ইঙ্গিত করছে, যা বুলেটের চেয়েও দীর্ঘস্থায়ী এবং বেদনাদায়ক।
দীর্ঘ সময় ধরে গাজায় চলা তীব্র যুদ্ধ, প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হওয়া, সহযোদ্ধাদের হারানো এবং যুদ্ধের মাঠে বেসামরিক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা, সব মিলিয়ে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফের সদস্যদের মধ্যে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি প্রকোপ মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন হিব্রু মিডিয়া এবং মানসিক স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা অনেক সেনাই স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। তারা রাতে দুঃস্বপ্ন দেখছেন, সামান্য শব্দে আতঙ্কিত হয়ে পড়ছেন এবং তাদের মধ্যে এক ধরনের গভীর বিষণ্ণতা বা ডিপ্রেশন কাজ করছে, যা অনেককে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর রিহ্যাবিলিটেশন বিভাগ জানিয়েছে যে যুদ্ধের শুরু থেকে হাজার হাজার সেনা মানসিক চিকিৎসার জন্য আবেদন করেছেন এবং এই সংখ্যাটি প্রতিদিনই বাড়ছে, যা তাদের সামরিক সক্ষমতার ওপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। যুদ্ধের ময়দানে শারীরিক আঘাত হয়তো সারে, কিন্তু মানসিক আঘাত বা ইনভিজিবল উন্স একজন সৈনিককে তিলে তিলে শেষ করে দেয়, আর এর প্রভাব পড়ে তাদের পরিবার এবং সমাজের ওপর। আত্মহত্যার প্রবণতা বাড়ার এই বিষয়টি ইসরায়েলি সরকারের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি সেনাবাহিনীর মোরাল বা মনোবল ভেঙে দিতে পারে এবং ভবিষ্যতে তরুণদের সেনাবাহিনীতে যোগ দিতে নিরুৎসাহিত করতে পারে। যুদ্ধ মানেই শুধু জয় পরাজয় বা ভূখণ্ড দখল নয়, যুদ্ধ মানে যে মানবিক বিপর্যয় এবং মানসিক ট্রমা, তাই এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা চাই পৃথিবীর কোথাও যেন যুদ্ধ না থাকে, সবাই যেন শান্তিতে থাকতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তথ্যগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।